জাতীয়তাবাদের আলোচনায় প্রবেশের ক্ষেত্রে আমি প্রথমে যদি বলি, আমরা আসলে কার জাতীয়তাবাদের কথা বলছি? মানুষের তো, মানে আমি তো পশুর কিংবা অন্য কোনো প্রাণীর জাতীয়তাবাদের কথা বলছি না। তো মানুষের যদি বলি যে এখন মানুষ বলতে আসলে আমরা কি বুঝি, কোন মানুষ, এবং যে অনেক মানুষ মিলে একটা জাতি তৈরি করে। এখন এই যে মানুষটাকে আমরা দেখছি, এই একই মানুষের চোখ, কান, নাক, মাথা, হাত সব কিছু আছে। তো পৃথিবীব্যাপী প্রত্যেকটা মানুষেরই, মানে আমাদের মতো দেখতে এরকম 700 কোটি মানুষ আছে। তো এই 700 কোটি মানুষের সকল মানুষই কি একই রকম? মানে আমাদের আকৃতিগত যে ভিন্নতা কিংবা অভিন্নতা, মানে যেটাই বলি, সেই জায়গা থেকে নির্ভর করে কি আসলে একটা মানুষকে আমরা যখন জাস্টিফাই করি, একটা মানুষ সম্পর্কে আমরা যখন মূল্যায়ন করি, তখন আমরা আসলে কিসের ভিত্তিতে করি, কি দেখে বলি? যেমন একটা প্রাণীকে আমরা হয়তো দেখে বলতে পারি যে একটা বাঘ তার নেচারটা এরকম হবে, একটা কোকিল তার প্রকৃতিটা এরকম হবে, একটা মাছ, শোল মাছ সে এরকম করবে। এরকম প্রত্যেকটা প্রাণীর তার নিজস্ব একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে। মানুষের বৈশিষ্ট্যটা কি, মানে কি দেখে আসলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটা কোন মানুষ? এখন এই মূল জায়গাটা যতক্ষণ আমরা বুঝতে না পারবো, আমরা আসলে এমন একটা, মানে যে জিনিসটা আমরা কথা বলবো, আমাদের কথাটা হয়তো কোনো একটা জায়গায় পৌঁছাবে না। আমি যদি একটা ক্লু দেই, যে আমি একই সাথে যখন এই যে আমি শব্দটা ব্যবহার করছি, এখন একই আমি কখনো পজিটিভ হইতে পারে, কখনো নেগেটিভ হইতে পারে। যে যে শব্দগুলো আমরা শিখি যে না আমি কখনো বলা যাবে না, আমরা বলতে হবে, অ্যাজ ইফ আমরা বললে এটা অনেক ভালো কিছু শোনায়, আমি বললে একটু অহংকার শোনায়। সবসময় কি ব্যাপারটা সেরকম? এখন আমি যখন দায়িত্ব নিয়ে একটা কথা বলি কিংবা কারো উপকার করতে চাই, কিংবা ধরে নিচ্ছি যে একজন মানুষ অসুস্থ পড়ে আছে রাস্তায়, ওকে এই কাজটা আমি করব, আর কেউ করছে না কিন্তু এই কাজটা আমি করব, এই আমিটা কি নেগেটিভ? এই আমিটা কি নেতিবাচক? নিশ্চয়ই না, এটা নিশ্চয়ই কেউ বলবে না। বরঞ্চ তাকে নিয়ে তখন সবাই আসলে গর্ব করে যে হ্যাঁ, ওই লোকটা ছিল বলে আজকে একটা মানুষ তার মানে সঠিক সময় সে একটা চিকিৎসা পেয়েছে। কিন্তু ওই মানুষটাই যদি পরে কখনো বলার চেষ্টা করে হ্যাঁ এই কাজটা আমিই করেছি, খেয়াল করেন, প্রথমে চিন্তাটা হচ্ছে আমি কারো জন্য মনে করছি কেউ হেল্প করছে না, কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না, তখন চিন্তা করছি যে হ্যাঁ এই কাজটা আমাকে করা দরকার, এই কাজটা আমি করব। আর কাজটা শেষ হয়ে যাওয়ার পরে, করার পরে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, তখন এই আমি আবার বলছি হ্যাঁ কাজটা তো আমিই করেছি। নিশ্চয়ই তখন সেটা আবার অনেকে শুনতে ভালো লাগবে না, খারাপ লাগবে। তো একই সাথে এটাকে বলে যে যে আমির মধ্যে যে মানুষটাকে দেখা যাচ্ছে যে দায়িত্ব নিয়ে কথা বলে, যে সমাজের সে শুধু নিজের জন্য চিন্তা করে না, সে আরো 10টা মানুষের জন্য চিন্তা করে, সেই আমি কখনো নেগেটিভ না, এই আমিটা একটা পজিটিভ, ইতিবাচক আমি। আবার যে আমিটা নিজেই একা সব ক্রেডিট নিতে চায়, ক্রেডিবিলিটি তার নিজের কাঁধে নিতে চায়, সেই আমিটাকে তখন বলি আমরা ওই আমিত্ব। আমির সঙ্গে তয় ব যুক্ত হয় যখন, যেটাকে আমরা বলছি ইগো, আবার ধর্মের ভাষায় বলা হয় খান্নাস। এইটা যখন যুক্ত হয়ে যায় তখন ওটা হয়ে যায় নেগেটিভ, যে আমি অন্য যে কারো থেকে আমি উত্তম, আমি অনেক ভালো বুঝি। তো আমাদের সমাজে কোন আমির সংখ্যাটা বেশি, কোন আমির সংখ্যাটা বেশি? এই আমিটা কি পজিটিভ অর্থে নাকি নেগেটিভ অর্থে? যে সমাজে কিংবা যে রাষ্ট্রে, যে অঞ্চলে এই আমিত্বের সংখ্যাটা বেশি থাকবে, ক্রেডিবিলিটি নেওয়ার সংখ্যাটা বেশি থাকবে, ডেফিনেটলি সেই রাষ্ট্রটা একটা নেগেটিভ দিকে যেতে থাকবে। সেই অঞ্চলের মানুষগুলোর মধ্যে চরিত্রগতভাবেও একটা নেগেটিভ জিনিস দেখা যাবে। আচ্ছা, একটা জিনিস কি আমরা কখনো খেয়াল করছি যে প্রকৃতিতে আমরা যে বিভিন্ন প্রাণী আছে, নানান রকম পশু পাখি বা যেগুলো আছে, তারা কি কখনো তারা নিজেদেরকে ডিফেন্ড করে? এরকম দেখছি কখনো যে একটা পশু আক্রান্ত হয়েছে, আরো 10টা মানে পশু এসে তাকে, তার জন্য একটা কর্ডন সৃষ্টি করছে যে না ওকে আঘাত করা যাবে না? এরকম কখনো দেখছি আমরা? আমরা যেটা দেখি যে সাধারণত আগ্রাসনের ক্ষেত্রে আমার থেকে একটু শক্তিমান যখন আমি দেখব যে আমি একা পেরে উঠবো না, তখন আমি একটা দল গোছাই। পশুদের ক্ষেত্রেও সেরকম হয় যে একটা নেকড়ের দল, একটা দল তৈরি করে কখন, যখন একটা নেকড়ে একা পারবে না। আমাদের যখন একটা বুনো ষাঁড়কে যখন সে ঘায়েল করতে চায়, যখন একটা নেকড়ের পক্ষে সম্ভব না, তখন একটা দল বেঁধে একটা নেকড়ের দল ওখানে যায়। আবার হায়নার দল, তারাও দল বেঁধে ওরকম যায়।
আবার আমরা যখন দেখি যে এমনকি বাঘ বলি, সিংহ বলি, সে বড় কোনো মামথ টাইপ কোনো প্রাণীকে যখন সে হত্যা করতে চায়, কিংবা জিরাফ যে তার থেকে শারীরিকভাবে অনেক বড়, তাকেও যখন আঘাত করতে চায়, সে এক শিকার করতে চায়, সেও তখন দল বেঁধে যায়। কিন্তু এইরকম কোনো পরিস্থিতি আমরা কখনো আসলে দেখেছি কিনা যে মাছের ঝাঁক, পাখির ঝাঁক তারা দল বেঁধে তাকে প্রতিহত করছে, আঘাতটাকে রক্ষা করছে? মানে এইটা আমার মনে হয় না যে আপনারা কেউ এটা আসলে দেখলে খুঁজে পাবেন যে হ্যাঁ, একটা কাক যখন মারা যায় তখন অনেক কাক, শত শত কাক আসে, কা কা করতে থাকে, সে এক ধরনের সংহতি প্রকাশ করে, সে সমবেদনা প্রকাশ করে। কিন্তু একটা কাককে যখন আক্রমণ করছে আরও 10টা কাক এসে মানে ছোঁ মেরে সেটা ছিনিয়ে নিচ্ছে, এইরকম সুযোগটা আসলে তাদের মধ্যে, এই সুযোগটা নাই। প্রকৃতিগতভাবে তারা ওই রিভোল্টের ওই জায়গাটা শেখে নাই, তারা ওই জিনিসটা জানে না, এটা তাদের ইনস্টিংক্টে নাই। মানে আমরা যেটাকে বলি যে আমার প্রকৃতিগত দত্ত যে বিষয়টা, সেটার মধ্যে পশু পাখি অন্যান্য প্রাণীর মধ্যে তার স্বজাতিকে রক্ষা করার জন্য এই টেকনোলজি কিংবা যেটাই বলে তাদের চিন্তা, তাদের মগজ ওইটা নাই বলেই, এবং এটা আছে কার মধ্যে? এটা মানুষের মধ্যে আছে। মানুষ একই সাথে দল বেঁধে আক্রমণও করতে পারে, মানুষ একই সাথে দল বেঁধে প্রতিরক্ষাও করতে পারে। সো মানুষের মধ্যে কিন্তু এই দুইটা গুণ সমপরিমাণে আছে। সো আমাদেরকে কোনোভাবে মনে করার দরকার নাই যে, এই জন্য বললাম যে আমাদের বিশেষত্ব কোথায়। আমরা যদি মানুষ বলে নিজেকে গর্ব করতে চাই, সেই গর্ব করার মূল জায়গাটাই হচ্ছে আমি এই যে মানুষ, আমি নিজেকে ছাড়া আরো 10 জন মানুষের জন্য আমি যখন চিন্তা করতে পারবো, ওইটা হচ্ছে মানুষ হিসেবে আমার, মানে যদি সত্যিকারের অর্থে গৌরব নিতে চাই সেইটা। আমি দল বেঁধে 10 জনকে আক্রমণ করতে চাই, আমি দল বেঁধে কাউকে হত্যা করতে চাই, সে যত বড় ইডিওলজি হোক, যত বড় আদর্শ হোক, যেটার সপক্ষে দাঁড়িয়ে আমি যেটা করতে চাই, ওইটা তখন কিন্তু আমি কোনোভাবে মানুষের রূপ বলি না। ওই রূপটা হচ্ছে ওই যে প্রকৃতির যে পশুর রূপ বলি, সেই রূপটাই। অ্যান্ড পশুকে আমরা আমাদের থেকে অনেক নিচু স্তরে ভাবি, কিন্তু একটা জিনিস আবার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে কেউ মারতে আসছে, আমি প্রত্যাঘাত করলাম, আমি ঠেকায় দিলাম, এবং সে আঘাত পেয়ে সে নিজে মারা গেল। তখন আমাদের ন্যায় বিচারকও যখন বিষয়টা বুঝবে যে সে নিজের আঘাতটা প্রতিহত করতে গিয়ে একজন মারা গেছে, তাকে হয়তো মৃত্যুদণ্ড দিবে না, কারণ এটা ইচ্ছাকৃত ছিল না, এটা প্রোটেক্টিভ অর্থে। আর আমি নিজে কাউকে সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথায় কাউকে খুন করতে গেছি, কাউকে হত্যা করতে গেছি, সেইটা যদি হত্যা নাও হয়, সেইটা সে যদি কোনোভাবে বেঁচেও যায়, তখন ওই অ্যাটেম্প্ট টু মার্ডার ওইটাও যদি নিশ্চিতভাবে প্রমাণ হয়, তখনও সাজা মৃত্যুদণ্ড হতে পারে। তো মূল জায়গাটা হচ্ছে কোথায়? আমার চিন্তা, আমি কি জন্য একটা কাজ করছি, তাই না? তো মানুষ কিন্তু তার বিশেষ হয়েছেই তার ওই চিন্তাগত কারণে। এখন আমরা কেন, মানে স্বাভাবিক অর্থে প্রত্যেকটা মানুষকে একই রকম একটা ছাঁচে ফেলে, আকৃতিগত প্রত্যেকটা মানুষ, তাকে বিচার করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এইটা যদিও বিশ্লেষণ করাটা হয়তো একটু কঠিন, অনেকের জন্য মনে হতে পারে যে না, এটা আমি আসলে কিভাবে বুঝবো, আমি একটা অঞ্চলে এই মানুষটাকে আমি আসলে কিভাবে বুঝবো, তাকে দেখে হঠাৎ করে যে ভালো মানুষ না খারাপ মানুষ, এই জায়গাটা আসলে তখন দাঁড় হয় একটা জাতিকে দেখে যখন আমরা বুঝি। যেরকম আমরা বলার চেষ্টা করি যে সে অমুক পরিবারে জন্ম নিয়েছে, সে নিশ্চয়ই অতটা খারাপ মানুষ হবে না। কেন হবে না? কারণ তার পরিবারের যে পূর্বতন ইতিহাস, তার পারিবারিক যে কাঠামো, তার যে ইথিক্যাল প্র্যাকটিস, সেইটার সাথে মিলায় সে অ্যাটলিস্ট খারাপ হলেও কতটুকু খারাপ হইতে পারে সেটার একটা ধারণা আমরা পাই। তা আমরাও যখন বলি যে একটা জাতি যখন তৈরি হয়, ধীরে ধীরে বিকশিত হয়, একটা অঞ্চলে একটা জাতি যখন নিজেদের মতো করে তৈরি হচ্ছে, তো সেই জাতির চরিত্রটাও, রূপটাও দেখে জেনারেলি আমরা তখন বলতে পারি এটা কি একটা আগ্রাসী জাতি, নাকি এটা একটা ভদ্র জাতি, নাকি এই জাতির মধ্যে মনুষ্য বোধটা অনেক বেশি প্রবল, তাই না? তো এখন সেইটা বোঝার জন্য, মানে এইটা বুঝতে গেলেও আসলে আমাদের খুব বেশি বেগ পাওয়ার কথা না। আমরা কিন্তু এটা যদি নিজেরাও নিজেদেরকে একটু যাচাই করি, আমরা ডেফিনেটলি আমরা এটা বুঝতে পারবো। এখন যদি বলি যে আমাদের একটা জাতি তৈরি হলো কিভাবে, একটা জাতি তৈরি হয় কিভাবে, এখন আমাদের এইটা একটা বড় প্রশ্ন এসে যায় যে জাতি বলতে আমরা কি একটা ভূখণ্ড বুঝবো, নাকি আমরা নির্দিষ্ট একটা গোষ্ঠীর কিছু কালচারাল প্র্যাকটিস বুঝবো? জাতি বলতে আসলে কি বুঝবো? এখন এইটা বুঝতে গেলে আমাদেরকে, যে আগেও যেটা বলেছি যে মানুষ তো প্রকৃতির থেকে বিচ্ছিন্ন কিছু না, তাই না? যে আমরা হঠাৎ করে কোনো আগমন ঘটে নাই, কিংবা আমাদের ধীরে ধীরে, হ্যাঁ, আগমনের যে সূত্রপাতের ঘটনাগুলো আমরা জানি, যে পৃথিবীও তো ওই যে বলে যে পুরো মহাবিশ্বই তো আসলে একটা বিগ ব্যাং,
মানে অন অফ সাডেন কখন কোত্থেকে মানে কিভাবে এটা হলো, এটা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারে না। তো বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে পরবর্তী স্টেপগুলা। তো জীবনেরও যখন বিকাশ ঘটেছে, মানুষের আকৃতিতে একটা মানুষের পদচারণা ঘটেছে, সেই মানুষই যখন প্রাথমিক স্তরে, পশুর স্তরের যে মানুষ, যে শুধু নিজের জন্য বাঁচে, সে নিজে প্রাণের তাগিদে সে একটা প্রাণীকে হত্যা করছে, সে তাকে খাওয়া শিখছে, এবং তারপরে সেই মানুষ তার নিজের প্রাণ রক্ষার্থে সে যখন বুঝলো যে আমি একা পারছি না, আমি একা নিজে একটা বাঘের সাথে লড়াই করে আমি টিকতে পারবো না, সে তখনই একটা জোট বাঁধছে, সে তখনই তার সাথে আরো 10 জন মানুষকে সংযুক্ত করছে। যে এই যে আস্তে আস্তে নিজের টিকে থাকার জন্য তার যে একটা বিবর্তন প্রক্রিয়া, সেই বিবর্তন প্রক্রিয়ার ধাপ পেরোতে পেরোতে পেরোতেই তো আমরা আজকের অবস্থানে এসেছি। সুতরাং আমাদের মধ্যে একই সাথে দুইটা জিনিসই প্রবলভাবে উপস্থিত। আমরা যখন আমাদের চিন্তাগত ঐক্যে আমরা পশুর থেকে নিম্ন স্তরে নামতে পারি, কারণ আমরা পশুর থেকে হিংস্র হতে পারি, আবার এই পশুর থেকে আমরা আর এক ধাপ উপরে উঠতে পারি। কারণ পশু চাইলেও, যে বললাম, সে চাইলেও তো তার প্রোটেকশনের জন্য সে কিছু করতে পারবে না, সে নিজে একটা মানে এমন একটা কোনো ঘেরাটপ তৈরি করতে পারবে না যেখানে আর কেউ প্রবেশ করার সুযোগ নাই, তার জন্য নিশ্চিদ্র একটা বলয় সে বানাতে পারবে না, তাকে তার স্বাভাবিক ইনস্টিংক্টের কারণেই তাকে তার মতো করে কিছু কাজ করতে হয়। এখন আমরা যে মানব সভ্যতার কথা বলি, মানব সভ্যতাটা আগাচ্ছে কিভাবে, মানব সভ্যতাটা কোন ফিলোসফিটাকে ধারণ করে সামনে আগাচ্ছে, আমরা যে তাকে বলতে পারি যে একটা মানব জাতি, বিশ্বজুড়ে এক মানব জাতি, এই বিশ্বজুড়ে মানব জাতির কনসেপ্টটা কি? এটাও কি একটা কোনো বায়বীয় ধারণা? বিশ্বজুড়ে মানব জাতি, এখন এই বিশ্বজুড়ে সকল মানুষই কি একই রকম মানুষ হবে কখনো? এটা হওয়া সম্ভব? ওইটা আমাদের একটা কাল্পনিক ধারণা। আমরা আশা করি, আমরা আমাদের ভেতরগত জায়গা থেকে আমরা আশা করি যে সব মানুষ ওরকম হবে, কিন্তু সব মানুষ ওরকম আসলে হওয়ার সুযোগ নাই। এটা আমাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। আমরা যে মৌলিক চিন্তা কাঠামো আমাদের জায়গা থেকে যখন আমরা কথা বলি, আমাদেরকে যখন আমরা হা হুতাশ করি, এই জিনিসগুলো আমাদেরকে একটু বোঝার বিষয় আছে যে এমন কোনো কিছুর পিছনে, একটা বায়বীয় জিনিসের পিছনে আমরা যখন দৌড়াবো, যেটাকে বলে ওই যে দর্শনের ভাষায় যে একটা অন্ধকার ঘরে একটা কালো বিড়ালের পেছনে ছোটা, সন্ধান করা, যে কালো বিড়ালটা আসলে নাই। তো এইরকম কোনোর পিছনে কি আমরা আসলে তালাশ করছি? এরকম কোনো জিনিস কি আমরা প্রতিষ্ঠিত করতে চাই? এরকম ওরকম কোনো একটা জিনিস যখন প্রতিষ্ঠিত করতে চাই, তখনই আমরা হোঁচট খাই। আমরা কিছু দূর আগাই, তারপরে আমরা আবার হোঁচট খেয়ে নিচে নামি। এবং এই যে তৈলাক্ত বাঁশের অঙ্ক, মানে বানর উঠবে আর নামবে, মানুষও তো এরকম। মানে আমরা যখন একবার মনে হয় যে না, আমরা তো 2000 বছর আগে, 2500 বছর আগে ওই সেই গ্রিসের সিটি স্টেট কিংবা সক্রেটিস যখন যে অঞ্চলে কথা বলছেন, প্লেটো যে জায়গাগুলো তৈরি করার চেষ্টা করছেন, কিংবা তার পরবর্তীতে অ্যারিস্টটল লাগায় নিলেন, এই যে একটা সমাজ ব্যবস্থার থেকে আস্তে আস্তে বলি যে আমাদের সভ্যতার একটা উল্লম্ফনের জায়গা থেকে শুরু হলো লিখিত সভ্যতার ইতিহাসের। তো এর আগের ইতিহাসের সভ্যতাগুলো আমরা আসলে অত ভালো করে জানি না, কারণ যেগুলো হিরোডোটাস যেগুলো শুরু করছেন লিখিত আকারে, এর আগেরগুলো তো আসলে সবকিছু আমাদের কাছে লিপিবদ্ধ নাই। এখন যেহেতু লিপিবদ্ধ নাই, আমরা আমাদের মতো হাইপোথেটিক্যালি আমরা কিছু জিনিস মিলাইতে চাই। কিছু জিনিস আমাদের মানে যখন আমরা খুব গভীরভাবে আমরা পজিটিভ অর্থে চিন্তা করি, আমরা তখন অনেক মহত্তর একটা অবস্থান দাঁড় করাই, অথবা সেটাকে আমরা হয়তো নেতিবাচকভাবে দাঁড় করাই। কিন্তু আমরা যদি লিখিত ইতিহাসের পরের সময় থেকেও কথা বলি, আমরা কি আসলে বর্তমানে যে 2500 বছর পরে মানব সভ্যতা কি আরো উল্লম্ফন হলো, মানে ইতিবাচক অর্থে, যে সেই মানুষগুলা নিজেদের বাইরে আরো অনেক মানুষকে নিয়ে চিন্তা করছে, কথা বলছে, বা মানুষের মানবিক বোধের ওই যে উন্মেষ, সেটা আরো হইল। তো এইটা নিয়ে আসলে অনেক বড় বিতর্ক থাকবে, এটা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, সারা জীবনই চলবে। তো এই বিতর্কের জায়গা থেকে আমরা আসলে কিভাবে বের হব? আমাদের কথা হচ্ছে যে আমরা তো বর্তমান সময়, এখন অতীত ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে তারা কত ভালো না খারাপ ছিল, এটা দিয়ে আমার কি লাভ, তাই না? আমি তো এখন যে বর্তমান সময়টা পার করছি, আমার সময়টা কি বাস উপযোগী আছে, কিংবা এই সময়টায় আমি যে চিন্তাটা করছি, আমার এই চিন্তাটা কি প্রকাশ করার মতো সুযোগ আছে? আমি কি আমার সমাজটাকে আরেকটু আগায় নিয়ে চিন্তা করতে পারছি? যদি না পারি, তাহলে আমাকে বর্তমানে অবস্থান করতে হবে, যে আমার বর্তমানে মানে এক্স্যাক্টলি দ্যাটস রাইট অ্যাট দিস সিচুয়েশন আমি কোথায় অবস্থান করছি এবং কেন আমি পিছায় যাচ্ছি। এখন জাতীয়তাবাদ জিনিসটাকে আমি যদি বলি, যে কোনো ধরনের বাদ, ইজম, এইটা একটা নেগেটিভ পার্ট। এই যেমন বললাম যে আমি নেগেটিভ কিছু না, ব্যক্তি নেগেটিভ কিছু না, কিন্তু ব্যক্তির মধ্যে যখন আমিত্ব হয়, আমি বাদ হয়, যে আমিই পারি, আমিই করব, সেটা তখন নেগেটিভ, নেতিবাচক। তো একটা জাতি কখনো নেগেটিভ হয় না।
এটা জাতি মানে কি? তার একটা নির্দিষ্ট ভূখণ্ডে, তার নির্দিষ্ট একটা অঞ্চলে তার যে জনগণ, জনসাধারণ, তাদের একটা সামগ্রিক কৃষ্টি, কালচার, নীতি, নৈতিকতা, তাই না? সে যে পরস্পরের সাথে তার যে সৌহার্দ্য বিনিময়, তারা একে অপরকে কিভাবে সহযোগিতা করে, সে কিভাবে চিন্তা করে, এইগুলোই তো একটা জাতির সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু সেই সাধারণ বৈশিষ্ট্য নিয়ে সেটা আলাদা হবেই। এখন সাইবেরিয়া অঞ্চলের সাথে এখন আপনি কখনোই মরু অঞ্চলের মিল তো পাবেন না। কারণ একটা সাইবেরিয়ায় সারাক্ষণ তুষারাবৃত যখন থাকে, তার যে জীবন প্রণালী, আর একটা মরুতপ্ত গরমের মধ্যে, একটা বালুর মধ্যে তার জীবন প্রণালী এক হবে না। আবার একটা নাতিশীতোষ্ণ অঞ্চলেও যখন, কিংবা আমাদের মতো যে নদী বিধৌত অঞ্চলে, মানে আমাদের নদীকে কেন্দ্র করে আমাদের যে জীবনযাত্রা, সেটা কখনো এক হবে না। একটা পাহাড়ের জীবনযাত্রা এক হবে না। তো জাতিগতভাবে আমাদের বৈশিষ্ট্য, আমাদের আলাদা হওয়াটাই ভেরি ন্যাচারাল, খুবই সাধারণ। কারণ আমরা যেরকম দেখি যে সুন্দরবনের বাঘ আর আমাজনের বাঘ, মানে এদের রূপের, কিংবা আফ্রিকার যে বাঘ, এদের রূপের মধ্যেও আমরা ফারাক দেখি না। আমরা রঙের মধ্যে ফারাক দেখি, আমাদের আচরণের মধ্যেও মানে একটা কিছু সিমিলারিটি থাকলেও তাদের মধ্যেও একটা অমিল আছে। তো মানুষের ক্ষেত্রেও তো তাই। এখন আমি মানুষকে আলাদা করব কি দিয়ে? আমি মানুষকে কি দিয়ে আলাদা করব? আমার বৈশিষ্ট্য কি দিয়ে নির্ধারণ হবে? এখন আমি কি আমার বর্ণ দিয়ে, আমার কালার দিয়ে, আমার রং দিয়ে, আমার উচ্চতা দিয়ে, আমি এটা দিয়ে একটা মানুষকে বড় কিংবা ছোট এটা চিন্তা করব? তা সেটা যদি চিন্তা করি, তাহলে ওই যে বললাম যে একটা পশুর সাথে আমার ফারাকটা কোথায়? আমার তো ফারাক থাকতেছে না। আমার ফারাকের জায়গাটা কখনো, এই জন্য বলে কালচারাল ডিফারেন্স দিয়ে, মানে সংস্কৃতির বৈচিত্র্য দিয়ে কাউকে কোনো বড় জাতি, খারাপ জাতি, ভালো জাতি, এটা আসলে আমরা বলতে পারি না। আমরা বলতে পারি কোনটা, যে যে শব্দটা আমি এখানে আসলে একটু ব্যবহার করতে চাই, ধর্মীয় একটা শব্দ আছে তাকওয়া। মানে আপনারা যদি খেয়াল করে থাকেন যে বিদায় হজে মানে মহানবী যখন লাস্ট একটা কথা বলছিলেন যে উনি সকল জাতি প্রথা ভেঙে দিছিলেন। আরবেতে অনেক ছোট ছোট কম কেন্দ্রিক ট্রাইব, মানে ওদের পুরোটাই ছিল এরকম ছোট 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 এক একটা ট্রাইব, মানে বেদুইন জনগোষ্ঠী। তাদের মধ্যে যে অসংখ্য জাতি গোত্র বিভিন্ন জায়গা থেকে মানে বিচ্ছিন্নভাবে, তা সেগুলো সব ভেঙে দিয়ে একটা জায়গায় দাঁড় করালেন যে মানুষে মানুষে এই ভেদাভেদগুলো থাকবে না। থাকবে হচ্ছে কি? তার তাকওয়ায়। তাকওয়াটা হচ্ছে বেসিক্যালি কি, যে আমি ওই যে বলছি, যে আমি প্রথমে যেটা বললাম যে কোন চিন্তা দিয়ে আমি কাজটা করছি, আমি কোন চিন্তা দিয়ে কাজটা করছি। যেমন আমরা বলি যে একই মানুষ যখন অস্ত্র হাতে নিয়ে, মানে কিংবা একই মানুষ ছুরি হাতে নিয়ে কাউকে জবাই দেয়, আমরা তাকে খুনি বলি। আবার একই ডাক্তার ছুরি হাতে নিয়ে যখন আমার গলাটা অপারেশন করে, আমি তখন তাকে আমার সেভিয়ার বলি, তাহলে তাকে আমার চিকিৎসক বলি। অস্ত্র তো দুজনের হাতেই আছে। অস্ত্রটা কোন কাজে ব্যবহার করছি আমি, সেটা নির্ধারণ করে আমার ওই চিন্তাটা, আমার ভিতরগত ওই যে নিয়তটা, ওইটা ডিফাইন করে যে আমি মানুষটা কেমন। আমাদের মধ্যে যদি বলি বৈচিত্র্য থাকতে পারে, বিভেদ থাকতে পারে, ধর্মে মূলত বিভেদের যে জায়গাটা তৈরি হয়ে আছে। এখন আপনি নিজেই সরাসরি বুঝতেছেন, আপনি নিজে একজন ভালো মানুষ, আপনি একটা মানুষের সবসময় উপকার করতে চান, আপনি একটা পাখির ক্ষতি কিংবা একটা পাখি আহত হলে আপনি তাকে সুস্থ করার জন্য আপনি চেষ্টা করতে চান। তো সেই জায়গায় যখন আপনি দেখবেন যে একটা মানুষ অস্ত্র হাতে নিয়ে একজনকে খুন করতে চায়, তার সাথে আপনার কখনো মিলটা হবে? আপনি কখনো তাকে বন্ধুর কাতারে স্থান দিতে পারবেন? আপনি পারবেন না। তো তা আপনি এই যে পারবেন না, সো আমরা বলতেছি যে এই জায়গাটা, বিভেদের জায়গাটা থাকতে পারে আমার ওই চিন্তাগত ওই জায়গাটায়, আমার কালচার দিয়ে না। ওটা তো আমার অবস্থানের কারণে। এখন কেউ যে সংস্কৃতিকে ধারণ করে, এখন এই জন্য বলছি যে সংস্কৃতি দিয়ে কখনো উঁচু জাত নিচু জাত, ওই চিন্তাটাই মানুষের জন্য, যে বললাম আগেও বললাম যে মানুষেরকে ওই জিনিসটা মানে ভয়ঙ্কর রকম একটা বিপথে ঠেলে আনছে। এখন আমরা যদি আবার একটু এখন নিজেদের দিকে তাকাই, আমি যে জাতিতে বাস করছি, আমার যে জাতি, মানে আমার জাতীয়তা বোধ বাঙালি। আচ্ছা, বাঙালি আমি জাতি, মানে আমার এই সত্তাটা কখন প্রথম জাগ্রত হলো? খেয়াল করেন যে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এই পরিচয়টা কখন দেওয়া জোরালো রূপে আসলো? যখন আমাদেরকে পাকিস্তান চাপায় দেওয়ার চেষ্টা করছে যে না তুমি পাকিস্তানি, তুমি উর্দু তোমাকে মানতে হবে, এবং তোমাকে এই কৃষ্টি কালচার মানতে হবে, এবং তোমাকে আমাদের মতো করে এই যে যে তাদের জায়গায় মানে ওইটা আমাকে গ্রহণ করতে হবে। তখন আমরা চিন্তা করছি যে না, আমি তো হঠাৎ করে তোমার এই ভাষা, শব্দ কিংবা তোমার নীতি, তোমার প্র্যাকটিস, আমি এটাকে কিভাবে গ্রহণ করব? আমার সংস্কৃতি, আমার জায়গা থেকে আমি তো দীর্ঘদিন ধরে, এবং এটা তো 1-2 দিন না, 1000 বছরের ইতিহাস আছে বাঙালি, এবং এই প্র্যাকটিসে যখন আছি তখন আমাদের কাছে মনে হলো যে না, আমি এটা গ্রহণ করব না। আমি কিন্তু তখন প্রথম ওই যে স্লোগানগুলো যে আসা শুরু হলো যে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই স্লোগানটার মধ্যে কি খুব নেতিবাচক উগ্রতা ছিল? এটা আমি তখন আমি যদি বলি এটা উগ্রতার বিষয় না,
ওটা তখন ছিল আমার আত্মরক্ষার্থে। আমি ওই যে প্রথমেই যেটা বললাম যে একটা পশুর সাথে আমার ফারাকের জায়গাটা, আমি আমার নিজের আইডেন্টিটিকে সেভ করতে চাই। কারণ আমার পরিবার, আমার পূর্বতন ইতিহাস কিংবা আমি ছোটবেলা থেকে যা কিছু দেখে আসছি, সেই জায়গা থেকে আমি যা শিখে আছি, যে আচরণ করছি, যে ভাষায় কথা বলছি, ওটায় আঘাত আসলে আমি কখনোই সরাসরি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা আমার স্বাভাবিক জীবন প্রবাহটা ব্যাঘাত সৃষ্টি করবে। আমি আত্মরক্ষার্থে দাঁড়াইলাম। কিন্তু স্বাধীনতার পরে যখন আমি আবার, এখন দেশটা স্বাধীন হইল, বাঙালি সে তার নিজের জাতীয়তা বোধে উজ্জীবিত হয়ে সে দেশটাকে স্বাধীন করলো। এখন দেশটা স্বাধীন হওয়ার পরে যখন আমি আবার ওই স্লোগানই দিচ্ছি, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আচ্ছা এইবার বলেন তো, আমার এই বাংলাদেশ একটা ভূখণ্ড আমি যখন করছি, আমার এই ভূখণ্ডের মধ্যে আরো অনেক জাতিসত্তারা আছে না? তারা সংখ্যায় অল্প হইল, চাকমা, মারমা, সাঁওতাল, যারা আছে, ত্রিপুরা, মানে যত বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছে। আমি যখন আমার এই ভূখণ্ডে বসে আমি আবার যখন ওই স্লোগানটা দেওয়া শুরু করছি, তখন তারা একটা আতঙ্কে ভুগতেছে না? তাদের কাছে কি মনে হচ্ছে যে এই দেশটা কি বাঙালিদের, আমাদের না? এখন এই যে আতঙ্কের জায়গাটা তৈরি হলো, বাঙালি জাতীয়তাবাদটা একটা সময় ছিল এটা মজলুমের, একটা পর্যায়ে এটা হয়ে গেল জালিমের। বাঙালি নাম দিয়ে আমরা পাহাড়িদের জমি দখল করা শুরু করলাম, বাঙালি সেটেলারদের নামে আমি বাঙালি পাহাড়ে আমরা যাওয়া শুরু করলাম। এটাও আবার কি কোথায় হলো? যখন আমি তখন পরিচয় দিচ্ছি যে আমি তখন বাংলাদেশি। খেয়াল করতে হবে, এটা খুব আমাদের মূলের প্রবলেমের জায়গা। কারণ বাংলাদেশি যখনই বলছি, তখনই আমি ধরে নিচ্ছি যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তরে সব জায়গায় আমার সমান অধিকার থাকবে। অফকোর্স আমার বাংলাদেশের সব জায়গায় আমার সমান অধিকার নাগরিক হিসেবে থাকবে, কিন্তু আমার যে বেসিক কাঠামোটা তো আমাকে বুঝতে হবে, আমি কোথায় যাব। এখন বাংলাদেশের আমি কি যাচ্ছি যে কোনো একটা গ্রামে, ধরেন যে আজকে ফরিদপুর থেকে কোনো একজন মানুষ গোপালগঞ্জে আসছে, সে একটা পতিত জমি সে ওইটাকে দখল করবে, গোপালগঞ্জের একজন মানুষকে এটা মেনে নিবে? কিংবা গোপালগঞ্জের একজন কেউ দিনাজপুরে যাচ্ছে, দিনাজপুরের কোনো একটা জায়গা আর একজনের জায়গা দখল করছে, দিনাজপুরের মানুষটা কি ওটা মেনে নিবে? নিবে না। কেন নিবে না? কারণ ভাই তুমি আমার জায়গা আসছো কেন? এটা তো আমার পরম্পরাগতভাবে এটা আমার জায়গা, তা আমি এটার সাথে সংযুক্ত আছি। আমরা কিভাবে তাহলে যে বাংলাদেশের নাম করে আমরা পাহাড়ে গিয়ে সেটেল করা শুরু করলাম? কোন অধিকারে? কারণ পাহাড়িরা, আদিবাসীরা কখনোই জমি জিরাত নিয়ে তারা ওইরকম লিপিবদ্ধ করে নাই। আমরা যেটা সিএস খতিয়ান বলি, ব্রিটিশ আমলে আমরা যখন জমির দলিল মানে সম্পন্ন করার ক্ষেত্রে দলিল পত্র করলাম, এইগুলো আমরা লিপিবদ্ধ হওয়া শুরু করলাম, পাহাড়িরা এটা করে নাই। কারণ তারা নিজেদেরকে প্রকৃতির সন্তান দাবি করে, তারা প্রকৃতির মতো করেই তারা বড় হয়। তারা জানে কেউ কখনো আর একজনের দখল করার চিন্তাটাও তাদের মাথায় ছিল না, যেটা যে আসলে বেদখল হইতে পারে। এখন সেই সুযোগটা কে নিল? সংখ্যাগরিষ্ঠ বাঙালি। তারা গিয়ে দখল করা শুরু করলো, যে কারণ ওইখানে তখন আইনে বাধা দিচ্ছে না। আইনের ফারাকটা খেয়াল করেন, আইনে বাধা দিচ্ছে না কারণ ওই জমিটা তখনও কারো নামে রেজিস্ট্রি নাই। আমি তখন গিয়েও চাইলেও আমি তখন ওই জমিটা আমার নামে করে নিতে পারছি। তো এই সুযোগটা নেওয়াটা কি নৈতিক হইল? আমরা কি করলাম? আমরা আর একটা জুলুম চাপাইলাম না? তা আমরা আমাদের জাতিগত, এবং যে কারণে পরবর্তীতে প্রশ্নটা এসে হাজির হচ্ছে যে বাঙালি তো একটা খারাপ জাতি, একটা উগ্রবাদী জাতি, সুযোগের অভাবে সৎ। সুতরাং এইটা এবং সেই প্রশ্নটাই কিন্তু আজকে যদি বলি 2024-এ এসে আমাদের ছাত্র সমাজ তুলছে। সো এই প্রশ্নটা কিন্তু খুবই ন্যায্য প্রশ্ন, এটাকে হেলাফেলায় পাশ কাটা যাওয়ার সুযোগ নাই। এখন যে কারণে আমি খুব মূলগত জায়গা থেকে কথাগুলো বলা শুরু করলাম যে জাতীয়তা বোধের জায়গাটা কখন এটা সীমানা অতিক্রম করে। আবার তাই বলে যদি আমি বলি যে তাইলে আমাদের জাতীয়তাবাদের দরকারটা কি? এখন আমরা আন্তর্জাতিকতাবাদের চিন্তা করব। আচ্ছা, আন্তর্জাতিকতাবাদ বলে কি আমরা কিছু বুঝি? আন্তর্জাতিকতাবাদের সংজ্ঞাটা কি? মানে আমি তো জাতীয়তাবাদই বুঝলাম না, আমি আমার ব্যক্তিকে বুঝলাম না। এই যে একই মানুষ যে কিভাবে পজিটিভ কিংবা নেগেটিভ হইতে পারে আমি সেটা বুঝলাম না। আমার পারিপার্শ্বিক যে মানুষজন আছে, আমার পরিবার কিংবা আমার যে সমাজ কাঠামো, তারা কিভাবে নেগেটিভ হইতে পারে সেটা আমি বুঝলাম না। আমি আমার পুরো একটা জাতি, একটা অঞ্চলের, পুরো একটা ভূখণ্ডের মানুষ কি কারণে নেগেটিভ হইতে পারে কিংবা আগ্রাসী হইতে পারে আমি সেটা বুঝলাম না। আমি সেইটা না বুঝে আমি কিভাবে কল্পনা করতে পারি যে আমি সমগ্র বিশ্বের মানুষের জন্য, মানবতার জন্য আমি কাজ করব, আমি সংকীর্ণ কোনো গণ্ডিতে থাকবো না? এইটাও একটা ইউটোপিয়ান চিন্তা। এইটা শুনতে আমাদের কাছে ভালো লাগবে, কিন্তু ওইটা আসলে হবে না। আমাদের ওইটাকে বলি যে ওইটা হচ্ছে আমাদের ভিশনটা নিশ্চয়ই ভাবে আমরা যদি ওই জায়গায় পৌঁছাইতে চাই, আমরা ওরকম একটা জায়গায় যাইতে চাই যে
বৃহত্তর একটা মানব জাতি, মানব জনগোষ্ঠী আমরা তৈরি করতে চাই সারা বিশ্বব্যাপী। কিন্তু সেটা করার আগে আমাকে একটা স্টেপ বাই স্টেপ আগাইতে হবে না? আমাদের প্রাথমিক ভিত্তিটা কি আমরা স্থাপন করতে পারছি? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে জাতীয়তাবাদ প্রসঙ্গে আমাদের মানে বিভিন্ন সময়, পূর্বতন সময়েও আমাদের বুদ্ধিজীবী মহল যে কিছু সংজ্ঞার মধ্যে আবদ্ধ করে রেখে এত স্পেসিফিক্যালি কি মানে ওই যে বললাম যে কিছু a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, মানে এই যে একটা সাধারণ সূত্র দিয়ে দিলাম, মানুষের ক্ষেত্রেও আমরা এরকম সাধারণ সরল রৈখিক কিছু সিদ্ধান্ত চাপায় দেওয়ার কারণে হয়েছে কি যে আমরা বারবার হোঁচট খাই, এখন আমরা যদি বলি যে খেয়াল করেন এখানে একটা মজার মানে উদাহরণ যদি বলি যে আমেরিকা এখন সারা বিশ্বব্যাপী আমরা তাদেরকে রোল মডেল হিসেবে চিন্তা করি, মানে জ্ঞানে বিজ্ঞানে বিভিন্ন ক্ষেত্রে মানবিকতার জায়গা থেকে, এবং যে কারণে একটা ফেডারেল স্টেট গঠন হয়েছে এবং ওদের মধ্যে জাতীয়তাবোধের জায়গাটা মানে কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী কেন্দ্রিক না। সে কি এটা ইচ্ছা করে করছে নাকি তার মানে তার সিস্টেমটা এরকম ছিল? এই আমেরিকানরা কারা? এটা কি ওই ভূখণ্ডের খুব আদিপুরুষরা যারা দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে বাস করছে? তা তো না, 300 বছর 400 বছর ধরে এখানে আসছে তারা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে। তারা এসে আস্তে আস্তে বরঞ্চ ওই জায়গার যে অরিজিনাল ওই যে বললাম যে আদিবাসী জনগোষ্ঠী ছিলেন যারা তাদেরকে ওখান থেকে উৎখাত করে দিছে। সো এইটা তো আমেরিকা এই জন্য একটা মাল্টিকালচারাল একটা স্টেট, একটা মাল্টিকালচারাল একটা কাঠামো। সো ওর জনবৈচিত্র্য ধারণ করার যে সুযোগটা তৈরি হয়েছে কিংবা সেইটা তো বিশ্বের সকল দেশকে ওইটাকে গ্রহণ করছে, সেটা তো কিন্তু করে নাই। সুতরাং আমি আবারও বারবার বলি যে আপনি কখনো একটা জিনিসকে রোল মডেল ধরে আপনি আপনারটাকে সেভাবে চিন্তা করতে গেলেও সেটাও একটা ভুল তো জায়গা হাজির হবে। আমি যদি বলি যে বাংলাদেশের ভূখণ্ডে আমি কাকে অনুকরণ করতে চাই, আমার অনুকরণ করার দরকারটাই বাকি, মানে আমার কাউকে অনুকরণ কেন করতে হবে? আমার তো মূল দরকারটা কি যে প্রথমত যে আমরা এই ভূখণ্ডের মানুষ আমরা ভালো থাকতে চাই, খেয়ে পরে বাঁচতে চাই, আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে এটা আমরা নিশ্চিত করতে চাই, এবং তারপরে কি চাই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে থাকবো, আমাদের স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করবে না, আমরা আমাদের মতো করে নীতি নৈতিকতা কিংবা আমাদের স্টেটের যেসব পলিসিগুলো আমরা নির্ধারণ করব। এটাই তো বেসিক জিনিস। আমরা কম খাই, ভালো খাই, কত উন্নয়ন করি সেটা আমরা সিদ্ধান্ত নিব। তো এই বেসিক জায়গায় পৌঁছানোর জন্য আমাকে কেন আগে অন্যদের কাছ থেকে ধার করতে হবে? আমাদের এই অঞ্চলের মানুষ আমরা কি কোনো সময় আমরা কি কারো কাছে গেছি? আমরা কি কারো কাছে গেছিলাম যে তুমি আমাকে কিছু শিখাও? আমরা তো নিজেরাই আমাদের মতো করে স্বাবলম্বী ছিলাম। আমাদের জ্ঞান বিজ্ঞান বলি, আমাদের প্রযুক্তিগত বলি, আমাদের যে ইকো ফ্রেন্ডলি যেসব বিষয়গুলো বলি, আমরা প্রকৃতির সন্তান। এবং প্রকৃতি কখনো ওই যে প্রথমেই বলছে আগ্রাসনটা শেখে নাই, আমাকে আগ্রাসনটা শিখায় নাই, আমি একদম উজাড় করে দেওয়া যেটা শিখায় নাই, আমাকে দখল করা শিখায় নাই। আমি সেই সন্তান হিসেবে আমি আমার নিজের সার্ভাইভালের জন্য আমি প্রকৃতির থেকেও আর এক ধাপ উপরে ওঠার চেষ্টা করছিলাম, যে আমি তার সাথে মিলেমিশে কিভাবে থাকতে পারি, যে আমি আমার নিজের প্রোটেকশনের জন্য আমার জনগোষ্ঠীর সাথে আমি দাঁড়াইতে পারি। তা আমি তো দেখছি যে আমাদের জাতিসত্তার মধ্যে সেই উপাদানগুলো খুব স্ট্রংলি হাজির, যে উপাদানগুলো সারা বিশ্বের অনেকের কাছেই নাই। তারাই বরঞ্চ ইউরোপ এসে লালনের কাছে শিখতে আসে। ইভেন আমাদের যে পারিবারিক কাঠামোগুলো, যে আমাদের পরিবার এখনো একটা বাবা মা কেন্দ্রিক এই যে যৌথ পরিবার, এই পরিবার কাঠামোগুলো কিভাবে টিকে আছে, আমাদের এই যে মানে আমরা আসলে কি কারণে একটা মানুষের যে অতিথি পরায়ণ বলি, যে তারা এসে অবাক হয়ে যায় যে একটা মানুষ খাইতে বসছে, 10 জন আসছে, একজন বিল দিয়ে দিচ্ছে, এটা তারা চিন্তাও করতে পারে না। তাদের জায়গায় হিজ ইজ হুজুস, যার যারটা তার তার, এবং যে কারণে তারা এত পর্যায়ে এত এলিনেশনের মধ্যে পৌঁছায় যে জাপানের একটা রিসেন্ট স্টাডি দেখছিলাম যে জাপানে এত বেশি পরিমাণে মানে আমাদের এই যে মানে বৃদ্ধ বয়সে তারা এত বেশি এলিনেশনের মধ্যে ভুগে এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাটাও এই কারণে অনেক বেড়ে যায়। মানে তারা সমাজের সাথে প্রকৃতির সাথে তারা তখন আর খাপ খাওয়াইতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা তো কত ভালো একটা অবস্থানে আছি। আমাদের সংকটটা কোথায়? আমাদের সংকটের জায়গাটা শুরু হয়েছে যে বললাম যে জাতীয়তাবাদটা বেসিক্যালি মানে কখন এটা উগ্রতার দিকে টার্ন করে, জাতীয়তাবাদটা কখন নেগেটিভ হয়। এবং এইটাকে আমি জাতীয়তাবাদকে খুব নেগেটিভ অর্থে আমি বলতে নারাজ। জাতীয়তাবাদ আমি এটাকে বলি হচ্ছে আইদার দুইটা ঘটনা ঘটে এখানে, যেটাকে আমরা বলি রেসিজম, আমার বর্ণ, আমি একটা রেস, আমি একটা ওই গোত্রে থেকে আমি পছন্দই করি না, আমি ধরতেই পারি না, সহ্যই করতে পারি না। আর একটা বলে যে সাম্রাজ্যবাদ। অ্যান্ড সাম্রাজ্যবাদ বলতে আমরা শুধু বড় বড় বুঝি, মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, মানে ভাবতেছি যে এটা বিশাল বড় বড় কিছু জিনিস। আচ্ছা, সাম্রাজ্যের অর্থটা কি? মানে আমি আমার একটা রাজ্যের মালিক, আমি সে রাজ্যটা বড় হইতে পারে, সে রাজ্যটা ছোট হইতে পারে। যে রাজ্যে আমি কিং, আমি বাদশাহ,
এবং এই আমি যখন চিন্তা করছি আমি আমার রাজ্যটাকে আমি আর একটু ছড়াবো, আমি আমার এই যে ছোট রাজ্যটাকে আমি একটু বড় রাজ্য বানাবো। আমাদের আগে একসময় যেটা জমিদারি প্রথা ছিল, একটা জমিদার তার স্টেট ভূস্বামী তার আর জায়গাটা আরো বড় বড় বানানোর চিন্তা করছে, সেটা থেকে একটা রাজা ছিলেন। এই যে রাজ্য প্রথা যেটা, যে কিং স্টেট, এখন আমরা আমাদের মধ্যে থেকে কি ওই চিন্তাগুলো খারিজ হয়েছে এখনো? আমরা কি প্রত্যেকেই এক একটা ভূস্বামী নই? আমরা কি নিজেরা এক একটা ছোট ছোট এক একটা রাজা নই? আমরা যে রাজার মতো করে যে একটা চিন্তা, আমি এবং ওই যে বললাম আমার প্রজারা আছে, আমি রাজা, আমি কিং, এবং আমি তখন চিন্তা করি এই যে আমি যে রাজা, ওই যে প্রথম যে আলোচনা শুরু করলাম আমিত্ব, এই আমিত্বটাই হচ্ছে আমাকে কিং হিসেবে ভাবানো শুরু করছে। এবং এই রাজাটা তখন তার রাজ্যটাকে সম্প্রসারণ করতে চায়। এখন বড় বড় রাজ্যগুলো যখন করে সেইগুলো আমাদের চোখে লাগে, যে মার্কিন সাম্রাজ্যবাদ এসে লিবিয়ায়, ইরাকে, আফগানিস্তানে অ্যাটাক করছে, সেটার একটা মানে আমরা যখন ওই সময়কে বলি যে মার্কস যেটাকে হয়তো বলার চেষ্টা করছিলেন যে পুঁজিবাদ একটা পর্যায়ে বিকশিত হইতে হইতে সাম্রাজ্য বিস্তারের দিকে পৌঁছায় যাবে, আমি যেটা এই জায়গাটাকে আমি আরেকটু মাইক্রো লেভেলেও চিন্তা করতে চাই। মানে পুঁজির বিকাশে বড় বড় স্টেট সাম্রাজ্যবাদে শুধু পরিণত হবে সেটা না, আমাদের ব্যক্তি মানুষ আমরা নিজেরাও এক একজন সাম্রাজ্যবাদী রূপ নিয়ে দাঁড় হই, যাদের মধ্যে যে কিং স্টেট জিনিসটা বিরাজ করে। এখন এইটা আপনি দেখবেন যে আমাদের আজকে যে সমাজের মধ্যে যে বিভিন্ন এক একটা গোত্র হামলা করছে আর একটা মানে দুর্বল গোত্রের উপরে, যারা এই মানে আমাদের বাংলাদেশের মধ্যেও যে আমরা সংখ্যাগুরুরা আমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছি, এটা কিসের ভিত্তিতে করছি? এর ভিত্তিটা কি? আমাকে যদি কেউ বলে যে এটার ভিত্তিটা কি, এর ভিত্তিটা হচ্ছে আপনি রাজা মনে করছেন নিজেকে, যা আপনি একটা রাজ্যের মালিক হইছেন, আপনার ক্ষমতার মধ্যে আছে, আপনার এরিয়ার মধ্যে আছে, সুতরাং এর মধ্যে যাকে আপনি পারবেন, যাকে দমাইতে পারবেন, আপনি তার উপরে আক্রমণ করবেন। এখন এটা দুইটা কারণে ঘটে। ওই যে বললাম যে রেসিজমের কারণে, দাস প্রথাটা একসময় যখন খুব স্ট্রং ছিল, সহ্যই করতে পারে না বর্ণপ্রথা, সে বর্ণপ্রথা উচ্ছেদের সেই জায়গাটা তো এখনো যায় নাই। বর্ণপ্রথাটা তো বিভিন্ন নামে এখনো টিকে আছে, যে বাঙালিকেও যেটা ফেস করতে হয়েছে পাকিস্তানিদের কাছ থেকে, যা আমাদের একটা রেসিজমের জায়গায়। আর আমাদের মধ্যে ইনবিল্ট সাম্রাজ্যবাদী মনোভাব, সেটাও আমাদের মধ্যে বিরাজ করছে। আর এই যে আমরা ফ্যাসিজমের জায়গায় বলছি, ফ্যাসিজম জিনিসটা কি? ফ্যাসিজম তো ধরেন যে ফ্যাসিজমটা হচ্ছে একদম পুরোপুরি আমার চিন্তার জায়গা, আমার চিন্তার জায়গায়, মানে আমি একটা মানুষ, যখন আমি কথা বলবো আমার কথার মধ্যে অন্য কাউকে কথা বলার আর সুযোগই দিব না, আমি যেটা বলবো সেটাই মানতে হবে। মানে এই তিনটা রূপই তো একদম সিমিলার না? সাম্রাজ্যবাদী বলেন, রেসিজম বলেন, ফ্যাসিজম বলেন, এই তিনটাই তো সম্পূরক, কাছাকাছি। এখন আমাদের একটা জাতীয়তাবাদ কেন এই রূপটায় পৌঁছাবে? জাতীয়তাবাদ জিনিসটাই যখন ওই যে বললাম যে একটা জাতি, একটা জনগোষ্ঠীর মধ্যে তার সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন ফ্যাসিস্ট হবে, তার চিন্তা ভাবনাটা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন ওই যে ইম্পেরিয়ালিজমের ধারণাকে বিলং করবে, মানে আমি সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যাগুরু বলে সংখ্যালঘুর উপরে আক্রমণ করতে পারি, আমার হাতে ক্ষমতা আছে বলে আমি দখল করতে পারি। আবার আরেকটা কি পারে, আমি যখন রেসিস্ট হব, আমার মধ্যে যখন রেসিজমের প্রবণতাটা থাকবে, যে কারো বর্ণ আমার পছন্দ না, কারো কালচার আমার পছন্দ না, আমি সেটার উপরে আঘাত করব। তা আমাদের মধ্যে যখন এই তিনটা ধারা একই সাথে থাকবে, তখন জাতি হিসেবেই তো আমি উগ্র হব। তখন আমি জাতিগতভাবে আমি এমনভাবে মানে তখন নিজেকে ছাড়াও আমি চেষ্টা করব আর একজনের উপরে আক্রমণ করার। এখন একটা জাতীয়তাবাদ জায়গাটা এখন ধরেন যে হিটলারের সাথে তুলনা করে লাভ নাই, কারণ একটা ছোটখাটো জাতির মানে জাতীয়তাবাদের মানে চরম বিকাশের যে জায়গাটা, মানে আমি ওই মানে আলোচনার মধ্যে ঢুকতেই চাই না। কারণ আমি যে বলছি যে হিটলারের বিষয়টাকেও আমি উগ্র জাতীয়তাবাদের বোধের জায়গা বলবো না, সেই জায়গাটা যে বললাম যে মূলগত উপাদান যা যা উপস্থিত ছিল সেখানে, সেই জায়গাগুলোর একটা বহিঃপ্রকাশ সেই জায়গাটা ঘটছে। তো জাতীয়তাবাদ জিনিসটা আমার কাছে প্রাথমিকভাবে আমি এটাকে নেগেটিভভাবে দেখতে নারাজ। কারণ আমি এটাকে যদি বলি যে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট একটা বিষয়, এটা পার করার পরে আমরা যখন আন্তর্জাতিকতাবাদে পৌঁছাবো, এটা আমাদের থিসিসের বিষয়। আমি একটা ধাপ তো আমাকে পার করতে হবে। আমরা কোনোদিন আসলে জাতীয়তাবাদী হই নাই। বাঙালি জাতিটা আসলে যে কি জাতি, এর চরিত্রটা কেমন, এই ডেফিনেশনটাই আমরা এখনো জানি না। আমি কোনটাকে বিলং করব কিংবা কোন চর্চাটাকে আমি সামনে আগাবো, সেইটাই আমরা হোঁচট খাইছি। কেন হোঁচটটা খাইছি? সেইটাই বিকাশ হওয়ার কথা ছিল ৭১-এর পরে। ৭১-এর আগ পর্যন্ত আমরা আমাদের মতো করে শুধুমাত্র বিভিন্ন কালচার সংস্কৃতিগতভাবে আমরা একটা সম্মিলনের জায়গায় পৌঁছাচ্ছিলাম। আমরা চেয়েছিলাম যে এটার বিকাশ ঘটবে। এটার বিকাশ ঘটার যেমন আমাদেরকে তখনও ব্রিটিশ ঔপনিবেশিকে আমরা আমাদের কালচারটা, আমাদের সংস্কৃতিকে পুরোপুরি আমরা লালন করতে পারি নাই, আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। পাকিস্তান আমলেও তাই।
এখন একটা স্বাধীন রাষ্ট্র যখন হয়েছে তখন তো অ্যাটলিস্ট আমি আমার সংস্কৃতিকে বিকাশ ঘটাইতে পারবো, কিন্তু ওই যে বললাম ওইটা পারি নাই, কারণ আমি সংকীর্ণতার মধ্যে ঢুকে গেছি, একটা দলগত রাজনীতির মধ্যে আমি ঢুকে গেছি। আমি তো আমার জাতিকে বিকাশের ঘটনার চিন্তা করি নাই এখন, এবং আমার উপরে তখন এটা আমরা চাপায় দিছি। আমরা এই যে এখনো যে স্লোগানগুলো বলবো কিংবা ইভেন জয় বাংলা বলবো, আমাদের জয় বাংলা স্লোগানটা কখন জরুরি ছিল? যখন আমার বাংলাদেশ ছিল না, যখন পর্যন্ত আমার একটা রাষ্ট্র, আমার একটা স্টেট ছিল না। যখন আমার একটা স্টেট হয়ে আমি যখন একটা স্বাধীন ভূখণ্ড পাইছি, আমার জয় বাংলা স্লোগানটা দেওয়ার দরকারটা কি? ওইটা আমরা বিভিন্ন সময় যেরকম আমরা রিকল করি, আমরা নস্টালজিয়ায় যখন ভুগে স্মৃতিচারণ করি, আমরা আমাদের গুরুত্বপূর্ণ অনেক ইতিহাসকে, সেইটার একটা বিষয় যেটা আমাকে তখন উজ্জীবিত করতো। কারণ যখনই আমি আমার ওই যে বললাম যে পরবর্তী একটা ধাপে পৌঁছাইছি, আমি পুরোনো ধাপটাকেই আমি বারবার বিলঙ্গিংনেসটার দরকারটা কি ছিল। তো এইটা হচ্ছে আমাদের একটা মানে আমরা বললাম একটা সংকীর্ণ জায়গায় যাওয়ার কারণে, যে কারণে পরবর্তী সময়ে মানে ওইটাকে নাকচ করে দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদটা আসছে, যেটাকে আসলে মানে অধিকাংশটা জনগোষ্ঠী যেটাকে ফেলতে পারে না, কারণ এর মধ্যে যুক্তি আছে, যুক্তি তো অবশ্যই আছে। কিন্তু আবার বাংলাদেশকে ধারণ করতে গিয়ে আমি এখন বাঙালিকে যদি ফেলে দিই যে না বাঙালি বলাই যাবে না কিংবা জয় বাংলা বলাই যাবে না, সেইটাও তার একটা উগ্রতা। আমাদের এই ডিভাইডেশনের জায়গাটা আসতেছে কেন? আমরা মূলগত একটা ঐক্যের জায়গায় পৌঁছাইতে পারি নাই কেন? এবং এইটার সম্পূর্ণ ব্যর্থতাটাই হচ্ছে যারা আমাদেরকে স্বাধীনতাটা এনে দিয়েছিলেন, মানে সেই সময় যারা অগ্রসৈনিকেরা যারা ছিলেন, তারা এই জায়গা থেকে উতরাইতে পারে নাই। ওই যে বললাম যে মানুষেরও তো একটা স্তর আছে, আমি তখন একটা জায়গায় ধাপে পৌঁছাইছি, আমি তার পরের ধাপে আর পৌঁছাইতে পারি নাই, যে কারণে 53 বছর পরেও আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হয়। তো এই কথাগুলো বলাকে আমি তারপরে কোনো সময় বলি না যে ইট ইজ অলওয়েজ বেটার লেট দ্যান নেভার, মানে কখনো না হওয়ার থেকে হওয়াটা ভালো, অবশ্যই ভালো। তো সেই জায়গা থেকে আমি শুধু মানে স্পষ্ট করে বলতে চাই যে আমাদের সীমানা দ্বারা নির্ধারিত আমাদের যে পেরিফেরি, আমাদের যে গণ্ডি, আমাদের যে একটা রাষ্ট্র, এই বাউন্ডারির মধ্যে আমার যে সংস্কৃতিগত আমার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমি যদি এখন এই বাঙালি যখন ইউরোপে যায়, এই বাঙালি যখন আমেরিকায় যায়, এই বাঙালি যখন অস্ট্রেলিয়া যায়, সে কি তখন ওখানে গিয়ে দাবি করবে যে না আমাকে আমার বাংলা কালচার সংস্কৃতি আমাকে পুরোপুরি পালন করতে দাও, আমি হুবহু এটা হইতে যাব? এটা তো আমি আশাই করি না। আমরা ওইটা আমাদের মতো করে ছোট ছোট গণ্ডির মধ্যে করতে চাই, কিন্তু ওখানে গিয়ে আমি দাবি করতে পারি না যে বাংলাকে রাষ্ট্রভাষা করো। কিন্তু আমি ওখানে গিয়ে দাবি করতে পারি না যে তুমি আমাকে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তুমি আমাকে এই পোশাক পরে হাজির হওয়ার সুযোগ দাও। সেখানে সেই যে রাষ্ট্রের তার যে নিজস্ব কিছু কালচারাল এথিক্যাল প্র্যাকটিস আছে, সেই জায়গাগুলো আমাকে মানতে হবে, এই নর্মস এটিকেটসগুলো মানতে হবে। এখন এইটা আমি কোন সময় মানতে পারবো? আমি যখন জাতীয়তা বোধেই উজ্জীবিত না। জাতীয়তা বোধ মানে কি? এটা শুধুমাত্র আমার একার মতো না তো, আমার পাশের যে আছে, আমার যে প্রতিবেশী আছে, তাকেও তো আমার সেই সম্মানটা দিতে হবে। আমার জাতীয়তা বোধটা কখন তৈরি হবে? যখন আমি নিজের বাইরেও আমার পরিপার্শ্বের যারা আছে তাদেরকে আমি সম্মানটা দিতে পারবো, তাই না? এই বিলঙ্গিংনেসটাই তো আমাকে একটা জাতীয়তা বোধের দিকে ধাবিত করবে। তা আমি তো আমার নিজের পরিবেশের, আমার মানে কি বলে যে আমার নিজের ঘরের বাইরে আমার প্রতিবেশী যখন একটু ধরেন উচ্চস্বরে একটা গান শুনতেছে কিংবা ভিন্ন কোনো একটা গান শুনতেছে, আমার সেটা পছন্দ হচ্ছে না, গিয়েই আমি ওকে একটা পিটান দিলাম, তুমি এই গান শুনতে পারবা না। হ্যাঁ, আমাকেও চিন্তা করতে হবে যে আমি এখানে লাউড স্পিকার লাগায় বলতেছি, খুবই ভালো একটা গান শুনতেছি কিংবা ধরেন একটা ওয়াজ করতেছি কিংবা আমি খুব জ্ঞান গর্ব কোনো আলোচনা করতেছি, কিন্তু পাশের পাশে একটা রোগী আছে কিংবা দুইটা শিশু আছে, তাদের ঘুমের ব্যাঘাত ঘটতেছে, তাদের প্রবলেম হচ্ছে, এটা আমাকে চিন্তা করতে হবে না? মানে আমি যখন কিংবা আমি মানে এই যে বললাম যে আমরা প্রত্যেকটা বিষয়ে যখন আমি আমার আশেপাশের মানুষকেই আমি যখন রেসপেক্ট করা শুরু করতেছি না, তখন আমার মধ্যে জাতীয়তাবাদ উতরায় আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোটা একটা ইউটোপিয়া আমার। এবং যখনই আমি আগে শিখব যে আমার নিজের বাইরে মানুষের মূল যে বৈশিষ্ট্য, যে কারণে মানুষ প্রকৃতির অন্য প্রাণীর থেকে উপরে, অপরের প্রতি নিজের থেকে অন্যের প্রতি রেসপেক্টটা দেওয়া, জোর না করা, চাপায় না দেওয়া, জুলুম না করা, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়, একেবারে মৌলিক। এবং যে জাতির মধ্যে এই মৌলিক বোধগুলো লুপ্ত হয় সে জাতি কখনো টিকে না, সেই জাতিগুলো জগৎ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কারণ এইটা আগ্রাসন তো আপনি সাময়িকভাবে একটা জায়গায় দেখাতে পারবেন, আপনি বাইরে গিয়ে এটা দেখাতে গেলে আপনার থেকে তো শক্তিমান আছে। যেমন একটা ডায়লগ আছে না যে বাপেরও বাপ আছে, বাপেরও বাপ থাকে, তো আপনি তো সব জায়গায় আপনি আপনার ক্ষমতা দেখাইতে পারবেন না, তাই না? সো ক্ষমতা দেখানোর যে প্রবণতা, এইগুলো আস্তে আস্তে লুপ্ত হয়, এগুলো হারায় যায়। যেটা সর্বোচ্চ রূপ ওই যে আমরা দেখছিলাম যে হিটলারের মধ্যে সর্বোচ্চ রূপ দেখাইতে গিয়ে সর্বোচ্চ পরিমাণে ভ্যানিশ হয়েছে।
তা এখন এই জায়গাটা আমাদের বাঙালির সাথে যে সব থেকে বড় যে আলোচনাটা যুক্ত হয়েছে যে ধর্ম। আচ্ছা, ধর্মকে বলতেছি এটা একটা আন্তর্জাতিকতাবাদী জিনিস, কারণ ধর্ম তো কোনো ভূখণ্ডের মধ্যে না। খেয়াল করেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাঙালি যে কারণে হয়তো পথ হারাইছে, কিংবা বাঙালি জাতীয়তাবোধটা ওইভাবে বিকশিত হইতে পারে নাই। আমাদের বুদ্ধিজীবীরাও বারবার খেই হারাইছে যে জায়গাটায়, যে বাঙালির চরিত্র কথা বলতে গিয়ে বাঙালি মুসলমানের চরিত্রটা নিতে পারে নাই। আচ্ছা, মুসলমান কি জিনিস এইটা আমাকে কেউ যদি স্পষ্ট করে বলেন। আমি যে মুসলমানের সংজ্ঞা পাই কোরআনে, সেই মুসলমানের সংজ্ঞা দিয়ে দেখছি যে নবী ইব্রাহিম তার নিজের সন্তানকে বলছে যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খেয়াল করেন পয়েন্ট, এটা কোরআনের আয়াত। নবী ইব্রাহিম, নবী ইয়াকুব তার সন্তানকে বলছেন তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ওনার সন্তান সে নিজেও জন্মগতভাবে মুসলমান না, তাকে মুসলমান হয়ে উঠতে হবে। আবার যদি আমি ধরে নিই যে নবী ইব্রাহিমের সন্তানরাও মুসলমান, তারা তো নিশ্চয়ই মুসলমান অবশ্যই হয়েছিলেন, যে কারণে তারা নবী হয়েছেন, তাহলে প্রত্যেক নবী তো মুসলমান। আপনি তাহলে মুসা নবীর যারা অনুসারী, ঈসা নবীর যারা অনুসারী, আপনি এদেরকে এই যে ইহুদি খ্রিস্টান এগুলো বলতেছেন কেন? কিভাবে বলতে পারেন আপনি? এরা তো প্রত্যেকেই মুসলমান। এরা মুসলমান না? যারা খোদার দিন পালন করে, ওই যে বলে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে খোদার মনোনীত দিন হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। এবং যে ইসলামের যে ইসলাম মানে হচ্ছে কি? আত্মসমর্পণ, সাবমিশন টু দ্য অলমাইটি। এবং সাবমিশন টু দ্য অলমাইটি যে পরিপূর্ণভাবে করতে পারে সে হচ্ছে মুসলমান। আচ্ছা, এবং আরেকটা জিনিস, কোরআনে আরেকটা আয়াত যখন দেখছি যে আল্লাহ বলতেছেন যে যারা ঈমান আনছে তারা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না, সরাসরি। তার মানে যারা মৌখিকভাবেও ইসলাম গ্রহণ করছে, কিংবা কলেমা তাইয়্যিবা পড়ে নামাজ রোজা করি, মানে এই যে তারাও যে নিজেকে মুসলমান দাবি করতেছে, কি হিসাবে? এর বেসিসটা কি? মানে এই অথরিটি যদি কেউ দিতে পারে সেটা স্বয়ং আল্লাহ দিতে পারে। মানে আপনি যাকে স্রষ্টা মানেন, আপনার রব বলতে পারে যে তুমি মুসলমান হইছো কি হও নাই। আমি কি নিজেকে মুসলমান দাবি করতে পারি? কোরআনের ভাষা আমি পারি না, সুযোগই নাই। এখন এই মৌলিক পয়েন্টটা যদি আমি বলি, আমি যে কারণে বলছি যে এটা খেয়াল করার বিষয়, যে আমরা এটাকে তর্কের মধ্যে কেন ঢুকাইলাম, কিংবা এটা ঢুকাইলো কারা? যে মুসলমান পরিচয়ে আমাকে পরিচিত হইতে হবে, এবং আমার নিজের শোল্ডারের উপরে তখন, এবং যখনই মুসলমানদের জন্য অনেক অথরিটি আছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু সেটা কোন মুসলমান? সেই মুসলমানের জাস্টিফিকেশনটা, এবং যখনই আপনি মুসলমান হইতে পারবেন তখন ভাইয়া আপনি তো আসলে কারো উপরে জবরদস্তি করতে পারবেন না। আপনি যখন ওই যে খোদার দিনে পৌঁছাবেন, খোদার দিনে পৌঁছানো মানে কি? প্রকৃতির অংশ হয়ে যাওয়া। আপনি যখন প্রকৃতির অংশ, যেমন একটা মানে কি বলবো, যে একটা পাখি এসে কখনোই অন্য সকল পাখিকে ধ্বংস করে দেয় না, একটা বাঘও প্রয়োজনের অতিরিক্ত সকল হরিণকে খেয়ে ধ্বংস করে না, মেরে ফেলে না, তার যতটুকু প্রয়োজন ততটুকু করে। তা আমিও আমার যে ক্ষুধা আছে, আমার পেট আছে, আমার যতটুকু দরকার আমি ওইটুকুই খাবো। আমি আরো এত এত সম্পদ করতে যাই কেন? আমি আরো এত এত জিনিস চিন্তা করতে যাই কেন? এইগুলোর অথরিটি তো আপনাকে দিচ্ছে না। তা আমি তো দেখছি যে কোরআনে যে মুসলমানের কথা বলা হয়, সেই মুসলমানটা হইলে ওইটাই হচ্ছে ওই মানব জাতি, যে বিশ্ব জুড়িয়ে এক জাতি, মানে তারাই হচ্ছে তখন ওই জায়গাটায় পৌঁছানো। আমি জানি না এটা আসলে কখনো সম্ভব হবে কিনা, কারণ আমি নিজে দেখছি যে কোরআনেও বলছে যে অধিকাংশ মানুষই ঈমান আনবে না। এখন সেইটা তার মানে বুঝেই নিচ্ছি যে অধিকাংশ মানুষ কখনোই, আমরা যতই চেষ্টা করি যে তাদেরকে আমরা হয়তো একটা পরিপূর্ণ একটা ওই কি বলে যে ওই স্টেটে আমরা আসলে হয়তো পৌঁছাইতে পারবো না। এইটা হাইপোথেটিক্যালি এটা কেউ মানতে পারি, নাও মানতে পারি, কিন্তু আমরা কি চেষ্টাটা করবো না? আমরা অবশ্যই চেষ্টা করব। আর আবার যেটা বলছি যে মানে মুসলমান বলতে কোনো কালচারাল প্র্যাকটিস কিংবা যে লেবাস, এইগুলোকে তো কখনো ইসলামের লেবাস বলতেছে না। যেমন একই সঙ্গে বলছে যে রক্ত মাংসগুলো পৌঁছায় না আল্লাহর কাছে, পৌঁছায় তোমার তাকওয়া। কোরআনের আয়াত, মানে যে কুরবানি দেওয়া হয়, আমরা যে পশুকে জবাই করে চিন্তা করি যে এটা কুরবানি, ওইটাও বলতেছে যে ওইটা ডাজন্ট ম্যাটার, তুমি কোন সেন্সে দিচ্ছ, তোমার এই তাকওয়াটা, তোমার ভিতরের নিয়ত, ওইটাই হচ্ছে মূল জিনিস। তার মানে আমাদের বহিরঙ্গ রূপ যেটা, এইটার সাথে মুসলিমের কোনো সম্পর্ক নাই। মানে কোরআনে যে মুসলমান বলে, আমরা এইটাকে কি বানাইছি? আমি ধরলাম যে এটাকে আমরা একটা কালচারাল প্র্যাকটিস বলছি। আচ্ছা, আমি যদি এখন আবার পরে বলি, তার মানে মূলগত জায়গায় মুসলমানরা ওইটা না, যে মুসলমান মানে আমরা এখন বাঙালি মুসলমান, এই শব্দটারই প্রয়োজন নাই। একজন মুসলমান মানে সে যে অর্থে মুসলমান, সে আরবের মুসলমান হইতে পারে, সে বাংলার মুসলমান হইতে পারে, সেই মুসলমান যে স্থানে থাকবে সে ওইখানকার মুসলমান, ঠিক আছে? যে সে তখন ইভেন তার ওই স্থান ভিত্তিক কালচার এগুলো নিয়ে সে কোনো সময় গ্যাঞ্জাম করবে না, তার প্রয়োজনীয় হবে না। তো আমরা তো ওই মুসলমানই হই না, আমরা কি করছি? আমরা একটা আরবের সংস্কৃতি এখানে চাপানোর চেষ্টা করতেছি, এবং আমরা বলছি এটা হচ্ছে ইসলামের সংস্কৃতি। সম্পূর্ণ ভুল, 100 ভাগ ভুল। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে কোনো
আমাদের এইখানে যত বড় মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, কিংবা যারা ফতোয়াগুলো দেন, আমি তাদের সঙ্গেও কথা বলতে প্রস্তুত। খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ আনেন, আমরা কথা বলি, আমরা কথা বলে বোঝানোর চেষ্টা করি যে আপনি আসলে কিসের ভিত্তিতে, আপনি কোরআনের কোথায় এই দলিলগুলো পাইলেন যে আপনি এটাকে বলতেছেন। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি ওই সংস্কৃতিটা পছন্দ করি, আপনি বলতে পারেন যে আমি এইরকম ভাবে, আমি এরকম লম্বা দাড়ি রাখবো, কিংবা আমি টুপি পরবো, আমি পাঞ্জাবি পরবো, কিংবা আমি হিজাব করবো, হ্যাঁ এটা আমার ভালো লাগে, এটা আমাকে শান্তি দেয়, কমফোর্ট লাগে। 100 বার আপনার সেই অধিকার আছে, আপনি সেটা করবেন। বিশ্বের প্রত্যেকটা প্রান্তরে প্রত্যেকটা মানুষ যেগুলো বলে যে গণতান্ত্রিক অভিমুখে যে সকল মানুষ, এটা নিয়ে আমরা পরের এপিসোডে কথা বলবো যে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা নিয়ে। কিন্তু এই জায়গাটাও বলে রাখছি যে ওইটা পৃথিবীর যে কোনো প্রান্তে যারা আর একটা মানুষকে রেসপেক্ট করতে জানে, সেই মানুষগুলো অবশ্যই আপনাকে সেই সুযোগ দিবে। কেন দিবে না? জোর করে বাধাই দিবে কেন? আপনি কি কারণে একটা ধর্মের নামে আপনি এটা চাপাই দিতে চাইবেন? আমি তো দেখছি যে আপনার ধর্মগ্রন্থই ওটাকে জায়েজ করছে না, ওটাকে হালাল করছে না। আপনি কিসের ভিত্তিতে, কোন মানদণ্ডে আপনি এটাকে চাপাই দিতে চান? আর আমাদের বুদ্ধিজীবী শ্রেণীও যারা আছে, যারা কখনো আসলে আমার মনে হয় নাই যে তারা কখনো এত গভীরে প্রবেশ করছেন, প্রবেশ না করার কারণে আপনি ধরেই নিচ্ছেন যে ওইটা একটা মুসলিম সংস্কৃতি আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আপনার মুসলিম সংস্কৃতি নিয়ে আসতে হবে, এটা তো প্রয়োজন নাই। বাংলার এই যে বাঙালি যে কালচার, এই বাঙালি কালচার কি একদিনে তৈরি হয়েছে? এখানে ওলন্দাজের সংস্কৃতি আসে নাই, পর্তুগিজের সংস্কৃতি আসে নাই, তো এই জায়গাটা ব্রিটিশের সংস্কৃতি ঢুকে নাই, তো এখানে আরবের সংস্কৃতি ঢুকলেও বা সমস্যা কোথায়? আমরা তো আমরা তো গ্রহণ করছি, আমরা তো অ্যাডাপটিভ জায়গায়। সো এইটাকে খুব রিয়াকশনারি হিসেবে, আমি কিছু একটা দেখলেই খুবই একটা আতঙ্কে ঢুকে গেলাম, এটাও তো মনে করার কোনো কারণ নাই। কিন্তু আমার আতঙ্কে ভোগার জায়গাটা হচ্ছে তখন যখন আমার উপরে কেউ জোর করে কোনো জিনিস চাপায় দিতে চাইবে। জোর করে যে কোনো জিনিস চাপায় দিতে গেলে অবশ্যই সেটার বিরুদ্ধে কথা বলার অধিকারও আমাদের আছে, যে এইটা আপনি কেউ এটাকে চাপায় দিতে পারে না। সুতরাং আমি আবারও বলছি, ক্লিয়ার করছি, বাঙালির পরিচয় দিতে গিয়ে মুসলমান শব্দটা যুক্ত করার দরকারই হচ্ছে না। আপনি এই জায়গাটার বাঙালি মুসলমান বইলা এটা কোনো আলাদা ইডিওলজিক্যাল কোনো অবস্থান আসলে কেউ দিতে পারবে না। এখন বিশ্বে এখন আপনি কি বলবেন? বিশ্বের বিভিন্ন জায়গায় সুদানিজ মুসলমান, ইরানিয়ান মুসলমান, আপনি লেবানিজ মুসলমান, এরকম করে করে মুসলমানের নাম দিবেন, হ্যাঁ? কিংবা একটা সময় আসলে নাম আসবে আমেরিকান মুসলমান, অস্ট্রেলিয়ান মুসলমান, এরকম বলবেন? নাকি আপনি মুসলমান শব্দটাকে মুসলমানের মতো করেই রাখতে চান? আবার মুসলমানের কালচারটা আপনি সব জায়গাতে একই রকম ভাবে পারেন না। এই যে 5 ওয়াক্ত নামাজের যে বিষয়টা, এটা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় একজন এক রকম ভাবে পড়ে। তা আপনি মুসলমানের কালচারগুলো ভাই কোনটাকে আপনি এইখানে নিয়ে আসবেন? এটা খুব মারাত্মক একটা হঠকারী সিদ্ধান্ত, এবং এই হঠকারী জিনিসটাই হচ্ছে আজকে দেশটাকে একটা অস্থিতিশীলতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং আমি আমাদের এই তরুণ প্রজন্মকে এই জন্য আহ্বান জানাই, আপনারা যেরকম এই যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে একটা ব্যবসা হচ্ছিল, সেই ব্যবসা থেকে মুক্তিযুদ্ধকে আপনারা বের করে আনছেন, তাই না? যে মূল মুক্তিযুদ্ধের চেতনার দিকে আমরা এখন ধাবিত হইতে চাই, আমরা 71-এ দাঁড় হইতে চাই, ওই 4 মূলনীতিকে আমরা দেখতে চাই এখানে কি ছিল। তো ঠিক একই রকম ভাবে আজকে ধর্মের নামে যে প্রচন্ড পরিমাণে একটা ব্যবসা, প্রচন্ড পরিমাণে যে একটা আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে নিশ্চয়ই যদি আমরা দাঁড়াইতে ব্যর্থ হই, তাহলে একটা সময় এটারও খুব চরম মূল্য আমাদেরকে দিতে হবে। এটার চরম মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের নিজেদের ওই যে বললাম যে জাতিগত যে আমাদের ঐতিহ্যের জায়গায়, আমাদের যে প্রাইডের জায়গায় বাঙালি ধারণ করছে, বাঙালি ধারণ করতে পারে। প্রকৃতি যেরকম সর্বংসহা একটা অবস্থান থেকে সব কিছুকে ধারণ করে, শত ফুল ফুটে থাকে, কখনো বলে না একটা বাগানে শুধুমাত্র একটা ফুল ফুটবে। বাঙালি ওইরকমই একটা জাতি। বাঙালি কখনো আগ্রাসী জাতি ছিল না। বাঙালি কখনো, এটা ইতিহাসের পাতা খুলে পাওয়া যায় না যে বাঙালি তার নিজের ভূখণ্ড ছেড়ে অন্য কোনো ভূখণ্ড দখল করতে গেছে। তো বাঙালিকে যখন কেউ আক্রমণ করে, হ্যাঁ ব্রিটিশও 200 বছর শাসন করছে, কিন্তু ব্রিটিশও তো টিকতে পারে না, চলে গেছে না। পাকিস্তানও ছিল, পাকিস্তানও কতদিন শাসন করছে, পাকিস্তানও চলে যেতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশেও যদি এরকম আগ্রাসীভাবে কোনো রকম একটা সংস্কৃতি চাপায় দেওয়ার চেষ্টা করা হয়, সেটাও টিকবে না। মাঝখান থেকে আমাদের হয়তো আরো অনেক শক্তি ক্ষয় হবে। তো সেটা যাতে না হয়, এজন্য আমি আজকে এখানেই রাখতে চাই। আমি শুধু এইটুকু বলি যে জাতীয়তাবাদ প্রসঙ্গে আমাদের প্রথম যে মূল যে বিষয়, যে ব্যক্তি মানুষ, তার চর্চা, তার সামাজিক পরিকাঠামো, তার যে পারিপার্শ্বিকতা, সবগুলো মিলায় তার যে কালচারাল প্র্যাকটিস, এটার যে একটা সম্মিলন, স্বতঃস্ফূর্ত যে একটা বিকাশ, এই বিকাশটাকে যেন আমরা গ্রহণ করতে শিখি। এবং এই বিকাশ কোনো একটা কিছু দেখে আমরা যেন হুট করে আমি যেন আটকায় না দিই যে না এটা তো আমার বাইরে চলে গেল। যেটা অধিকাংশ মানুষ গ্রহণ করছে, সেই পারস্পরিক সেই মতগুলোকে আমরা বোঝার চেষ্টা করি।
আমরা পুরোপুরি মাত্রায় রিয়াকশনের একটা ফোর্স হিসেবে দাঁড় না হয়ে যায়, এটা আমাদের জন্য একটা হঠকারী হবে। আবার একই সাথে যে কোনো নামে এখানে যদি কোনো ধর্মের নামে হয়, যে বললাম যে ধর্মের নামে এখানে চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই, আমি স্পষ্ট করে বললাম ধর্মের নামে চাপায় দেওয়ার সুযোগ নাই। কেউ কারো পছন্দ মতো কোনো একটা জিনিস এখানে বলার চেষ্টা করতে পারে, সে নিজে সেটা প্র্যাকটিস করুক, সমস্যা নাই তো, কিন্তু সে চাপানোর কথা বলতে পারবে না। তো আমরা যখন সামগ্রিকভাবে আগে ওই একটা কি বলে জেনারেলাইজ একটা জাতীয়তাবাদের ওই অবস্থানে আমরা আসলে পৌঁছাবো, নিজেদের আইডেন্টিটিক্যাল একটা অবস্থানে, তারপরে হয়তো আমরা চিন্তা করতে পারি আমরা কতখানি বিশ্বকে নিয়ে ভাবতে পারি। লেটস কনসেন্ট্রেট অন আওয়ার ওন ল্যান্ড রাইট নাও। আমাদের দেশটা ভালো নেই, আমার এই ভূখণ্ডের মানুষ ভালো নেই, তারা কিছু স্বপ্ন দেখেছে, তারা একটা স্বপ্নের দিকে আগাচ্ছে, তাদের সেই স্বপ্নটা যেন হোঁচট না খায়। এবং আমরা এমন কোনো ভিত্তির উপরে দাঁড় হয়ে নাই, কোনো ফাঁপা শূন্য স্থানে, যে আমাদের অতীত ইতিহাস ঐতিহ্য বলে কিচ্ছু নেই। আমাদের একটা খুবই শক্তিশালী একটা ঐতিহ্যের উপরে আমরা দাঁড় হয়ে আছি। এইটাকেও যেন আমরা রেসপেক্ট করা শিখি এবং তার উপরে দাঁড় হয়ে আমাদের জন্য কি কি করণীয় আছে সেইগুলো আমরা খুঁজে বের করি। এবং এই যে জাতীয়তাবাদের নামে যে আগ্রাসী যে জায়গাগুলো তৈরি হচ্ছে, ওই যে বললাম সাম্রাজ্যবাদী চিন্তা, ফ্যাসিজমের চিন্তা, আমি যে সরাসরি লাস্ট একটা ক্লু দিই, এটা আমরা পরের এপিসোডে বলবো, যে আপনি যদি চিন্তা করেন যে এই চিন্তাটা শুরু হয়েছে কোত্থেকে, বাঙালির মধ্যে আগ্রাসী, আপনি দেখেন 100 বছর আগে, তার আগে না, আমাদের এখানে যে মাদ্রাসা কেন্দ্রিক যে চিন্তাগুলো শুরু হয়েছে, আমি সরাসরি বললাম, এবং যে তখন তার নিজস্ব একটা কালচারকে স্ট্যাবলিশ করতে চাইছে সোসাইটির অন্য অংশের মধ্যে, চাপাই দিতে চাইছে। আমাদের এখানে বাউল ফকিররা ছিলেন, তারা কোনোদিন চাপানোর কথা বলেন নাই, তারা তাদের নিজেদের মতো করে একটা কথা বলছে, অনেক মানুষ তাদেরটা পছন্দ করছে, পছন্দ করে নাই, সে তার ব্যাপার। কিন্তু চাপানোর সংস্কৃতিটা আসছে 100-150 বছর আগে। এই জিনিসটা আমাদেরকে বোঝার ব্যাপার আছে, যেটা আমাদের মূল জাতিগত সত্তার উপরে আঘাত আসতেছে, এটা টিকবে না, কিন্তু তারপরেও এটা আমাদেরকে অনেক রক্তাক্ত করবে। আমরা রক্তাক্ত হওয়ার জায়গা থেকে আমরা নিজেদেরকে শুদ্ধ রাখার আমরা চেষ্টা করি। আমরা নিশ্চয়ই আরও পরবর্তী এপিসোডে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। সবাইকে ধন্যবাদ।